যে ক্লাস তোমাদের নিছি আমি জারণ বিজারণের সম্ভাব্য প্রশ্নগুলো কিন্তু সব দিয়ে দিছি। আজকে আমি সেই জায়গায় আর রিপিট করবো না। আজকে তোমাদের যে জায়গাটিতে একটু পড়াইলে উপকার হবে সে জায়গাটা যাচ্ছি। শুরুতে আমরা জারণ বিজারণ জারণ ক্রিয়ার সংজ্ঞা। যে ক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন এবং অন্যান্য ঋণাত্মক মৌল বা মূলকের সংযোজন ঘটে বা হাইড্রোজেন ও অন্যান্য ধনাত্মক মৌল মূলকের অপসারণ ঘটে, পরিশেষে যোজ্যতার বৃদ্ধি ঘটে, তাকে জারণ ক্রিয়া বলে। ঠিক আছে বাবা? এখন আমরা এই কথাটা বোঝানোর জন্য আমি তিনটা উদাহরণ এখানে লিখলাম। কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হলো, কার্বন ডাই অক্সাইড হলো, সালফার ডাই অক্সাইড অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সালফার ডাই অক্সাইড হলো, ফেরাস ক্লোরাইড ফ্লুরিনের সাথে যুক্ত হয়ে ক্লোরাইড। এখন তোমরা দেখো এই যে কার্বন একা এখানে আছে, এখানে কিন্তু তার দুজনই শূন্য। এখানে কি দুজনই শূন্য, কিন্তু যখন প্রোডাক্ট হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড, এখানে কিন্তু তার দুজন হয়ে গেল 4। তাইলে দুজনের বৃদ্ধি ঘটবে। একইভাবে দ্বিতীয় উদাহরণে যদি আসি, সালফার ডাইঅক্সাইডে সালফারের দুজনই আছে কত? এখানে তোমরা কি জানো? এখানে আছে 4 আছে। প্রোডাক্ট যখন সালফার ডাইঅক্সাইড হইল, এখানে দুজনই হয়ে গেল 6। তাইলে আমরা কি দেখলাম? 4 থেকে 6 হলো, 0 থেকে 4 হলো। 3 নম্বর উদাহরণে ফেরাস ক্লোরাইড, এখানে যদি আমি জারণ মানের কথা কিন্তু বলা আছে বাবা, যোজ্যতা জারণ মান রিলেটেড দুইটা কথা, একটু পার্থক্য আছে। আমরা এটা দেখবা, এই প্রশ্ন হয় তোমাদের 2 মার্কের, যোজনীয় জারণ মানের পার্থক্য দেখাও। তাই বলতে গিয়ে দেখবা সবসময় যোজ্যতার সাথে আমি অবলিক দিয়ে জারণ মান এই কথাটা বলে দিয়েছি। এটা যদি যোজনী দিয়ে বুঝাই, এখানে আয়রনের যোজনী 2, এই দেখো প্রোডাক্ট হয়ে গেছে 3। তাহলে আমরা দেখলাম প্রতি ক্ষেত্রে যোজনীর বৃদ্ধি ঘটছে। তাই আমাদের সাধারণ একটা মন্তব্য কি হলো যে জারণ ক্রিয়ায় যোজ্যতা বা জারণ মানের বৃদ্ধি ঘটে। আমরা এই চ্যাপ্টারটা ইন্টারমিডিয়েট আছে, কমার্সও তোমাদের আছে। এটা ভালো করে বুঝতে গেলে বেসিক জায়গাগুলো যত তোমার ভালো থাকবে তত বুঝতে সুবিধা হবে। তাহলে কি হলো? জারণ ক্রিয়ায় যোজ্যতা বা জারণ মানের বৃদ্ধি ঘটে, বিজারণ ক্রিয়ায় যোজ্যতার হ্রাস ঘটে। এইভাবে কিছু কথা আমি এখানে বলে তোমাদের আজকের লেকচারে সব দেখাতে পারবো না, কিন্তু আমি একটা শীট করে তোমাদের সেইটা কিন্তু দিয়ে দিচ্ছি। অনলাইনে তোমরা সেটা পাও, সেখানে দেখবে আমি আরো বেশ কিছু পয়েন্ট এখানে দিয়েছি। তাহলে কি লিখতে গিয়ে আসলে যদি আমি এখন দেখাই যে ক্রিয়া ইলেকট্রন দান ঘটে, তাকে জারণ ক্রিয়া বলে। জারণ মানে সারণ, জারণ মানে সারণ। ওই যে আমরা মনে রাখার জন্য, বোঝানোর জন্য তোমাদের বুঝাই। তাহলে ইলেকট্রন যেখানে সারবে, জারণ মানে সারণ। ইলেকট্রন যেখানে ত্যাগ হবে, সেটা হলো জারণ ক্রিয়া। এবার যদি আমরা এর আগে বলেছি যে ক্রিয়া ইলেকট্রন ত্যাগ ঘটে, জারণ মানে সারণ, সেটাকে বলেছি জারণ ক্রিয়া। আর এখন হলো যে ক্রিয়া ইলেকট্রন গ্রহণ বা সংযোগ ঘটে, তাকে বলে বিজারণ ক্রিয়া। আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি তোমাদের, এই তথ্যটা তোমাদের খুব কাজে লাগবে। কোন একটি যৌগে বা অণুতে যে মৌলের যোজনী অবলিক দিয়ে জারণ মান পরিবর্তনশীল, সেই মৌলটি মূলত জারক বা বিজারক হিসাবে ক্রিয়া করে। এখন এই যে কথাটা বলছি, লক্ষ্য করে দেখো, আমরা সাধারণত তোমাকে যদি বলি বাবা একটা জারকের নাম বলো, তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলো। আসলে কিন্তু টোটালটা জারক নয়, সাধারণ অর্থে বলি এটা, কিন্তু প্রকৃত অর্থে জারক হলো এখানে যে মৌলটা ম্যাঙ্গানিজ, এর জারণ মান পরিবর্তনশীল, এটা হলো জারক। একইভাবে পটাশিয়াম ডাইক্রোমেট, সাধারণ অর্থে টোটালটাকে জারক বলি, আসলে কিন্তু টোটালটা জারক নয়। এখানে জারক হইল ক্রোমিয়াম, কারণ এর জারণ মান পরিবর্তনশীল, তাই মূলত জারক ক্রোমিয়াম। আমরা আরো ডিপে যাচ্ছি, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ বর্জন দিয়ে চার্জ দিয়ে বোঝানো। ঠিক একইভাবে হাইড্রোজেন সালফাইড, এটা একটা যৌগ। এখানে দেখো হাইড্রোজেনের জারণ মান, যোজনী বা জারণ মান কিন্তু সাধারণত স্থির। এই যুগে পটাশিয়াম স্থির, গ্রুপ 1 এর মৌল সর্বদা +1, অক্সিজেন সাধারণত -2, এগুলি কিন্তু কোনো চেঞ্জ নেই। তাহলে চেঞ্জ হইল কার? ম্যাঙ্গানিজের। এ কারণে সাধারণ অর্থে টোটালটা জারক, কিন্তু জারক হইল ম্যাঙ্গানিজ। তথা
আরো যদি বুঝাইয়া বলি ম্যাঙ্গানিজ 7+ আয়রন। আমি একটু জারণ মান বের করতে সেখানে যাবো, একটু শিখাবো, ইন্টারমিডিয়েট তোমরা শিখছ, তবু যদি ভুলে যাইয়া থাকো এর জন্য আমার এটা করতে হবে। ঠিক পটাশিয়াম ডাইক্রোমেটের কথা যদি আসি, পটাশিয়াম কিন্তু স্থির, অক্সিজেন স্থির, পরিবর্তন হলো ক্রোমিয়ামের, তাই মূলত ক্রোমিয়ামটি হলো আসলে জারণ। তাই আজকে যে একটা তথ্য তোমাদের বলতে আমি চেষ্টা করছি, কোন একটি যৌগে বা অণুতে যে মৌলটার যৌগিক বা জারণ মান পরিবর্তনশীল, সেই মৌলটি মূলত জারণ বা বিজারক হিসাবে ক্রিয়া করে। আজকে সাধারণ অর্থে তুমি বই খুলে যখন জারকের নাম পাইবে তখন কিন্তু টোটাল যৌগটা পাবা, কিন্তু প্রকৃত অর্থে এখানে জারক হইল ম্যাঙ্গানিজ তথা ম্যাঙ্গানিজ 7+। সাধারণ অর্থে বলি এটা, কিন্তু মূলত জারক হইল ম্যাঙ্গানিজ 7+। সেম কৌশলে পটাশিয়াম ডাইক্রোমেট, সেম অবস্থা হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে সাধারণ অর্থে টোটালটাকে বলবো আমরা বিজারক। কেউ যদি জিজ্ঞেস করে একটা বিজারকের নাম বলো, তুমি কিন্তু হাইড্রোজেন সালফাইড বলবা, কিন্তু বাবা প্রকৃত অর্থে এখানে বিজারকের ভূমিকা হলো সালফাইড, কারণ এর জারণ মান পরিবর্তনশীল। আমার এই লেকচারটুকুর পরে এখন আমি আরেকটু কথা বললে তোমাদের একটু বেশি পরিষ্কার হবে, সেই জায়গাটা আমি শেষ করতেছি। এতটুকু তোমরা বুঝার পরে আবার একটু আলোচনা করি। ওকে স্যার, বলবো না। এবার আমি তোমাদের আরেকটা কথা বলি, ওই কথাটুকুর পরে। একটু আগে বলে গেছি যে যদি কোনো যৌগে আমরা যে মৌলটার যোজনী পরিবর্তনশীল, সেই মূলত জারক বা বিজারক হবে। যখন তোমার এইটুকু জ্ঞান থাকবে, এখন আমার প্রশ্ন, জারক আর বিজারককে আমি কি করে বুঝবো? তাই একটা কথা লিখে আমি চেষ্টা করেছি, যদি কোনো যৌগে সংশ্লিষ্ট মৌলের ইক যোজনী, ল্যাটিন ভাষা থেকে আসছে শব্দ বেশি, বা সর্বোচ্চ জারণ মান থাকলে তাকে জারক বলে। এবার লক্ষ্য করো, আমি তোমাদের এই কথার সাপোর্টে 4-4টা উদাহরণ 5-6টা লিখেছি। আমি সালফিউরিক অ্যাসিড দেখো ইক কথা আসে, নাইট্রিক অ্যাসিড দেখো ইক কথা আসে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ডাইক্রোমেট এই দুইটা প্রনাউন্সিয়েশনে ইক কথা নাই, সেই দুটাকে আমি বুঝাচ্ছি। কিন্তু স্টেরিক ক্লোরাইড, মার্কিউরিক ক্লোরাইড দেখো ইক কথা আছে। তাই আমাদেরকে যদি কেউ বলে সাধারণ অর্থে, এগুলো হয়ে গেল জারক পদার্থ। এখন মাঝের দুটো যৌগ, এটা কিন্তু আমি ইক যোজনীর কথার লগে লগে দেখো আমি সর্বোচ্চ জারণ মানের কথা বলেছি। আমি আজকের লেকচারের শুরুতে বলছি যোজনী জারণ মান রিলেটেড কথা। আমরা দুইটার উপরে জ্ঞান থাকতে হবে। তোমাদের 2 মার্কের দেখবা প্রশ্ন হয় যোজনীর জারণ মানের পার্থক্য দেখা। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাকে কিন্তু আমি ওই সর্বোচ্চ জারণ মান কথা দিয়ে বুঝবো। আমরা একটু চেষ্টা করি, পটাশিয়াম +1, অক্সিজেন -2, 4টায় -8, একটা পটাশিয়ামে +1, ম্যাঙ্গানিজে +7। আমরা জানি অণুর জারণ মান 0। মাঝখানে একটা কথা লিখে বাবা, আমরা কি জানি? অণুর জারণ মান 0। এই নীতির ভিত্তিতে তোমরা তাকে দেখো, ম্যাঙ্গানিজের জারণ মান আসছে এখানে 7। আমরা জানি সর্বোচ্চ জারণ মান 7। যেহেতু তার ইক যোজনী আছে, তাই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা একটা জারণ পদার্থ। আমি বাকিগুলো প্রনাউন্সিয়েশনে ইক কথা দিয়ে তোমরা বুঝাইতে পারছি, কিন্তু এই দুইটাকে আমি বুঝাইতে হবে জারণ মান দিয়ে। তাই যেহেতু এগুলির প্রনাউন্সিয়েশনে বলতে গেলে আমি ইক প্রমাণ করতে পারি নাই, তাই কিন্তু জারণ মানের প্রয়োগটা এখানে আমি বুঝাইলাম। ঠিক সেম কৌশল চলে আসো পটাশিয়াম ডাইক্রোমেটে। ইন্টারমিডিয়েটে তোমরা পড়ছো, তবু একটু আলোচনায় আমাদের আসে। অক্সিজেন -2 স্থির জারণ মান, 7টায় -14, পটাশিয়াম +1, দুইটার জন্য পাইলাম +2, ক্রোমিয়ামে +12। +12 বাবা দুটো ক্রোমিয়াম 2 দিয়ে ভাগ করো, ওই দেখো হইল কত? +6। তোমরা মনে হয় জানো ক্রোমিয়াম মৌলের জারণ মান সর্বোচ্চই হতে পারে 6। তাই আমার বক্তব্য ছিল, একটা বস্তুকে জারক আমি বুঝবো কি করে? যখন আমি লক্ষ্য করে দেখব যে সেখানে পরিবর্তনশীল যে মৌলটা বা যার জারণ মান পরিবর্তনশীল, তার ইক যোজনী আছে, তাইলেই আমরা বুঝবো যে সে জারক, নইলে সর্বোচ্চ জারণ মান আছে কিনা। ম্যাঙ্গানিজের জারণ মান কখনো 7-এর বেশি হয় না, কোনো মৌলের হয় না। ক্রোমিয়াম মৌলের জারণ মান 6-এর বেশি কখনো দেখবা তুমি কোথায় নাই। তাই যেহেতু দুইটা মৌল এখানে সর্বোচ্চ জারণ মান নিয়ে আসে, তাই বাকিগুলোর পাশাপাশি এগুলো জারক পদার্থ। এবার তার উল্টা কথাটায় চলে আসি আমরা। কোন যৌগের সংশ্লিষ্ট মৌলের আঁশ হলো কম, যোজনী যদি থাকে বা সর্বনিম্ন জারণ মান থাকলে আমরা তাকে বিজারণ করব।
বেশ, আমি উদাহরণের জন্য কয়েকটা যৌগকে টেনে নিয়ে আসছি। হাইড্রোজেন সালফাইড, ফেরাস ক্লোরাইড, ফেরাস সালফেট, স্টেনাস ক্লোরাইড আর মার্কিউরাস ক্লোরাইড। লক্ষ্য করে দেখো, ফেরাস ক্লোরাইড এই যৌগটার প্রনাউন্সিয়েশনে বাবা আজ চলে আসছে। দেখো, এটা যদি আমরা লিখতে জানি বা নাম জানি, আজ বলি। দেখো বাবা, ফেরাস ক্লোরাইড, আজ। এটা ফেরাস সালফেট, হ্যাঁ, ওই দেখো আজ কথা চলে আসছে, ফেরাস। স্টেনাস ক্লোরাইড, মার্কিউরাস ক্লোরাইড, আজ কথা আসছে। আজ মানে কম যোজন। তাই এই যৌগগুলোকে আমরা কমেন্ট করছি বিজারক। এখন এই চারটা যৌগ বাবা হয়ে গেছে, আমার হয়নি এই যৌগটা। ঠিক জারকের ঘরে যেমন দুইটা যৌগকে আমি বাবা জারণমান দিয়ে বুঝাইছি, এখানে আমি সেইভাবে বুঝাবো, তাইলেই তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এবং শুধু তাই নয়, তোমরা লক্ষ্য করে দেখবা, আমি তোমাদের একটা চার্টে জারণমান দেওয়া আছে, সেখানে আমি অনেকগুলো তোমাদের পড়াইতে বলবো না বা পড়তে বলবো না, মুখস্থ করতে বলবো না। আমি তোমাদের কন্টেস্ট করে একদম জারকের ঘরে 2-3টি যৌগ রাখবো, বিজারকের ঘরে 6 থেকে 7টা যৌগকে আমি করতে বলবো। তার ভিতর একটার ভিতর দুটার ভিতর কিন্তু ঢুকে গেছি। বেশি পরিচিত হাইড্রোজেন সালফাইডকে তোমরা সবসময় পাবা। এখন সেটার জারণমানের ব্যাখ্যায় যাই। হাইড্রোজেন প্লাস 1 দুইটায়, তাইলে 2 হয়ে গেল, সালফার হয়ে গেল 2 জারণমান 0। লক্ষ্য করে দেখো, তোমরা মনে হয় জানো সালফারের জারণমান -2 + 2 + 4 + 6। তাইলে যদি -2 + 2 + 4 + 6 হয়, তাহলে কি তার সর্বনিম্নটা এখানে হয়েছে প্রকাশ? যেহেতু এখানে সর্বনিম্ন জারণমানটা হয়েছে, তাই হাইড্রোজেন সালফাইড একটি বিজারক। তাহলে আমি তোমাদের সর্বশেষ যে ক্লাসটা নিয়েছিলাম, এই প্রাকৃতিক দুর্যোগ, সারা বিশ্বের ভিতরে দুর্যোগটা চলতেছে, এর ভিতরে যখন মিনিস্ট্রি থেকে অর্ডার আসাতে বাবা আমরা কিছু অনলাইন ক্লাস নিতে হচ্ছে, তাই আমি প্রশ্নগুলো আগে দেওয়াতে প্রশ্নগুলোতে না গিয়ে যে জিনিসগুলো একটু বুঝাইলে তোমরা এই জায়গাটা আগাইতে পারবা, সেই জায়গাটায় চলে গেছি। তো সেই জায়গাটায় চলে গিয়ে আজকে শুরুতে আমি যে কাজটা করেছি, কিছু জারক বিজারক আইডেন্টিফাই করার জন্য আমি কয়েকটা সূত্র বলে, কয়েকটা নিয়মের ভিতরে থেকে কি করে তুমি যৌগ দেখলে চিন্তা যেটা জারক বা বিজারক, সেই কাজটা করেছি। আজকে এইখানকার পুরো ক্লাসটায় যদি আমি আরো কিছু নীতি বা কথা একটু জানলে বুঝতে সুবিধা হয়। যদি পুরোটাই বাবা এখানে যাই, যেটা আমি তোমার অনলাইনে তোমাদের দিয়ে দেব, সেখানেই পাইবে অনেকগুলো পয়েন্ট। ওই পয়েন্টগুলো যত বেশি একটু দেখবা, তত তোমাদের সুবিধা হবে। এই ছিল মোটামুটি ভাবে শুরুতে। তুমি জারক আর বিজারক যদি না চিনো, তাহলে তুমি বিক্রিয়া করতে পারবা না, সেখানে তোমার সমস্যা হবে। কারণ তোমাদের মূল পড়াই কিন্তু এখন ইন্টারমিডিয়েটে যে জায়গাটুকু আমরা পর্যন্ত পড়া, এগুলি করতে গেলে তোমাদের অঙ্ক আছে, এগুলো দিয়ে অর্ধ সমীকরণ লিখতে হবে, আরো পড়া আগাইতে হবে। তাই তোমার শুরুর কাজ হইল আইডেন্টিফিকেশন, যে বস্তুকে আগে চিনা, জারককে বিজারককে ভালো করে বোঝা। তাই এতদূর পর্যন্ত শুরুতে আমরা এই আলোচনাটায় রইলাম। আমি তোমাদের প্রিলিমিনারি কনসেপশনের পরে এই জারণ বিজারণ কিন্তু বাবা একটা সম্পূর্ণ ক্রিয়া বা বিক্রিয়া। তোমাদেরকে ক্লাসে আগেই বলেছি, জারণ ছাড়া আসলে বিজারণ হয় না, বিজারণ ছাড়া জারণ হয় না। দ্যাট ইজ সম্পূর্ণ একটা ক্রিয়ায় কিন্তু জারণ বিজারণ দুটো ক্রিয়া ঘটে। তাই আজকে আমি যে কাজটা করানোর চেষ্টা করেছি, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো, আমার একটু আগের আলোচনায় বুঝে গেছো এটা জারণ, আমার একটু আগের আলোচনায় বুঝে গেছো এটা বিজারক, আর এটা হলো মাধ্যম। এখন এই মাধ্যমের কথা কি, এই জ্ঞানটা আমি সমীকরণ থেকেও দেব। এইখানের নিচে আমি কয়েকটা পরিচিত বিজারকের নাম তোমাদের লিখেছি। তোমাদের বইতে দেখবে একটা চার্ট আছে, সেই চার্টে জারণ মান কার কত দেয়া আছে বিক্রিয়ার আগে, বিজারক গুলো ইলেকট্রন দাতা, জারক ইলেকট্রন গ্রহীতা, এই নীতিগত কথাগুলো আমাদেরটা তোমাদের অনলাইনে একটা শীট দিয়ে দেবো, সেই শীটে পাবা। এখন এখানে তোমরা লক্ষ্য করে দেখো, আমি কিন্তু দুটা বিক্রিয়া বোর্ডে করেছি। এই দুটা বিক্রিয়ায় আমার যেটা উদ্দেশ্য, সেটা হলো, দেখো জারকটা লেখে বিজারকের সাথে মাঝখানে কিন্তু মাধ্যমের কথা বলেছি, এবং সালফিউরিক অ্যাসিডটা কিন্তু একটা অ্যাসিড। কি অ্যাসিড? অম্ল। লক্ষ্য করে দেখো, তোমাদের ওই চার্টে যখন ঢুকবা আমার এই লেকচারটার পরে, সেখানে দেখবা জারকে কিন্তু 10-12টা নাম আছে।
আমি কিন্তু তোমাকে 10-12টা বলতে বলি নাই বাবা, সুন্দর করে লক্ষ্য করে দেখো, আমি 3টা বলেছি শুধুমাত্র। বলে স্যার কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় মাধ্যম, পটাশিয়াম ডাইক্রোমেটের অম্লীয় মাধ্যম, আর হ্যালোজেন সমূহ জারক। Cl2Br2I2 লিখে আমি বলেছি হ্যালোজেন সমূহ জারক। তাই কিন্তু তোমাকে আমি চার্টের ভিতরে অনেকটা কনফাইন করে নিয়ে আসছি বাবা, কারণ বলিও তোমাদের বাড়াইয়া কোনো লাভ নাই। যেটুকু নিজের পক্ষে না শিখলে হবে না, আমি সেই জায়গায় দেখেছি। ঠিক একইভাবে বিজারকের ঘরে দেখবা তোমাদের অনেকগুলো 12-14টা করে যৌগ দেওয়া আছে। আমি সেখান থেকে তোমাকে একদম কমাইয়া নিয়ে আসছি 6টা কি 7টা যৌগে। বই খুললে হয়তো দেখবার যে একটা বেশি, সাক্ষাতে যদি 2-একটা কথা গ্যাপ করে সেটা বলে দেব। কিন্তু কি লিখছি? ফেরাস সালফেট, কি লিখছি? হাইড্রোজেন সালফাইড। লক্ষ্য করে দেখো, আমি একটু পরে হাইড্রোজেন সালফাইডের একটা ব্র্যাকেটে লিখেছি জলীয় দ্রবণ। তারপরে কি লিখছি? হাইড্রোজেন পারঅক্সাইড। তোমরা কিন্তু চার্টে জারকের ঘরে হাইড্রোজেন পারঅক্সাইড পাই না। আমাদের জারণ বিজারণ একটা কথা আছে, একই পদার্থ জারক হয় বিজারক হয়। এগুলোর উপর অনেক কথা বলার আছে, লেকচার অনেক বড় হবে, অনেক কথা হবে। আমরা সেই জায়গাটায় না গিয়ে স্পষ্ট করে মনে রাখো, আমি শুধু তোমাকে হাইড্রোজেন পারঅক্সাইড বিজারক হিসাবে পড়াইতে বলছি। কারণ তোমাদের যতটা প্রয়োগ আছে ইন্টারমিডিয়েটের জিনিসগুলোর যে খুব বেশি তোমাদের নাই, সেখানে অবভিয়াসলি হাইড্রোজেন পারঅক্সাইড শুধু বিজারক হিসাবেই প্রয়োগটা পাবো। তাই আমি আমার ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের একই কথা বলি, একবার বইটা ধরে আমি কেটে দিয়ে জারকের ঘরেরটা, আমি জারকের ঘরে 2-3টাকে একটু পরে রাখতে বলি, আর বিজারকের ঘরে এই 6-7টা যৌগকে আমি পড়তে বলি। তাহলে কি হলো? ফেরাস সালফেট, হাইড্রোজেন সালফাইড, একটা শুধু মাধ্যম ছাড়া আরেকটা জলীয় দ্রবণে, আর হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম থায়োসালফেট, অক্সালিক অ্যাসিড। আমি জাস্ট একেবারে যে আর একটা লিখি পটাশিয়াম আয়োডাইড। এইরকম একবার 7-8টা বিজারককে আমি রেখেছি, আর জারকের ঘরে মেইনলি 2টা, আর হ্যালোজেন জারক। এই জ্ঞানটা তোমার কাছে আমি চাইতেছি। এতটুকু জ্ঞান থাকলে তোমরা মোটামুটি তাড়াতাড়ি অল্প সময়ে বিক্রিয়াগুলো করে এই জায়গাটায় যা উদ্দেশ্য, এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক থাকে, এখান থেকে তোমাকে অর্ধ সমীকরণ থাকবে। অর্ধ সমীকরণ বুঝতে গেলে বাবা তোমাকে এই জারক বিজারকের আজকে যে জায়গাটা আমি যাচ্ছি, এখানে কিন্তু তোমার আসতে হবে। এখন আমি এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। লক্ষ্য করে দেখো, জারক ম্যাঙ্গানিজের এখানে জারণ মান 7+। তোমরা জারণ মান বের করা ইন্টারমিডিয়েটে শিখছ, তবু আমি একটু বুঝার খাতিরে অল্প একটু আলোচনা করতে হয়। অক্সিজেন -2, 4টায় -8, পটাশিয়াম গ্রুপ 1 এর মূল্য সর্বদা +1, তাহলে +1, ওই দেখো অনুর জারণ মান 0। তাহলে বাবা কি হলো? যে স্যার অম্লীয় মাধ্যমে ম্যাঙ্গানিজের জারণ মান 7+ ছিল। এবার বাবা প্রোডাক্টের দিকে তাকাও, প্রোডাক্টে তাকিয়ে দেখো এখানে জারণ মান আছে 2+। আমার অন্য কিছু দরকার নাই। ইতিমধ্যে ক্লাসের শুরুতে কিন্তু একটু জ্ঞান দিয়ে দিছি। সাধারণ অর্থে বলার সময় টোটালটাকে আমরা জারক বলেছি, কিন্তু ইনফ্যাক্ট জারক হলো ম্যাঙ্গানিজ তথা ম্যাঙ্গানিজ 7+ আয়ন। বাবা এই জ্ঞানটা যত তোমার ভালো হবে, পড়া তত তোমার সুবিধা হবে। কারণ তুমি ইলেকট্রন মতবাদে গেলে এই জ্ঞানটাই তোমাকে কাজ দিবে। এখন আমি বইয়ের চার্টে গিয়ে তোমাকে 2টো জারক আর হ্যালোজেন গুলো জারক এইটা, আর বিজারক 6টা-7টাকে শুধু প্রাথমিক অবস্থা আর বিক্রিয়ায় যাওয়ার পরের অবস্থা কি হবে তোমাকে বলতে দিছি। এই জ্ঞানটা যদি নাও, তাইলে আজকে যে আমি বিক্রিয়া 2টা করেছি, এই করাটা তুমি নিজে নিজেই তুমি পারবা। তাইলে বাবা এই কয়টা জিনিস একটু তোমরা মুখস্থ করবা, তাইলেই দেখবা জারণ বিজারণ অনেক জটিল চ্যাপ্টার, অনেকের কাছে খুব কঠিন মনে হয়, কিন্তু সহজ হওয়ার জন্য আমার এই কথাগুলো যদি একটু মনে রাখো, তাহলে দেখবা তোমাদের সুবিধা হবে। তাইলে আমি প্রথম সমীকরণে যে কাজটুকু দেখাইলাম, জারক কিন্তু বিজারিত হলো। আমার শীতের কথাগুলোতে দেখবো পাইবা বিজারক কিন্তু জারিত হবে। আমার এখানে বিজারক হলো ফেরাস সালফেট। লক্ষ্য করে দেখো, ফেরাস সালফেটে তার জারণ মান আছে 2+। এখন যখন সে ফেরিক সালফেট হয়ে গেছে, এখানে তার জারণ মান আছে 3+। কেমনে আমরা করে দিচ্ছি? সালফেট একটা -2, 3টা -6, 2টা আয়রনে +6, +6 2 দিয়ে ভাগ করে রে বাবা, আমরা বুঝতে পারছি? এই দেখো 3, তাহলে ছিল 2 হইল 3, তাহলে বিজারক কিন্তু জারিত হলো, আর জারক কিন্তু বিজারিত হইল, 7 থেকে 2 আসলো। এই জ্ঞানগুলো যত তোমাদের ভালো থাকবে, তত তুমি বিক্রিয়া করা, অঙ্কের জন্য আগাইয়া দেওয়া, সেই জ্ঞানটা তোমার হয়ে যাবে।
তাই একটা জিনিস লক্ষ্য করে দেখো, আজকে আমি যে তোমাকে প্রোডাক্টটা লিখেছি ম্যাঙ্গানিজ সালফেট হবে, তুমি মুখস্থ কি করে জানবা? তাই তোমাকে চার্টে গিয়ে এই 10 মিনিট করে প্রতিদিন যদি একটু ওই যে কয়টা যৌগের কথা বলেছি, কয়টা সাল্লত নিল, এই জ্ঞানটুকু যদি তোমার থাকে, তাইলে দেখবা তোমার পক্ষে এটা সমস্যা হবে না। নাইলে তোমার প্রশ্ন আসতে পারতো, স্যার এটা ম্যাঙ্গানিজের সালফেট লিখছেন, এখানে জারণ মান 2 না হইয়া 4 তো হইতে পারতো, কিন্তু না, একদম পরিষ্কার এইটাই তুমি শিখবা। ম্যাঙ্গানিজ অ্যাসিডের মাধ্যমে ক্রিয়া করবে, প্রোডাক্টে ম্যাঙ্গানিজ 2+ হবে। ওই যে চারটা তোমাকে পড়তে বলছি, এখানে কথা বলা আছে। ওখানে তোমার অম্লীয় মাধ্যম বলে এটা বলা আছে। আরেকটা কথা তোমাদের একটু স্মরণ করে, অম্লীয় মাধ্যম বলতে তোমরা সাধারণত যতক্ষণ পর্যন্ত অন্য কোনো অ্যাসিড উল্লেখ না থাকবে তোমরা সালফিউরিক অ্যাসিডকে বিবেচনা করবে। আমরা লক্ষ্য করে দেখি সীমিত 2-4টা জায়গায় HCl থাকে মাঝে মাঝে। এই জন্য আমার বক্তব্যটুকু মনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার প্রশ্নের ইঙ্গিতে অন্য কোনো অ্যাসিডের কথা বলা না থাকে ততক্ষণ পর্যন্ত তুমি অম্লীয় মাধ্যম বললে অবভিয়াসলি তুমি মনে করবা সালফিউরিক অ্যাসিড। বেশ ভালো কথা আগাইলাম। সেম কৌশল আমরা যদি এই জায়গাটায় যাই, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন সালফাইড আমি বিক্রিয়াটা করেছি। ঠিক সেম কৌশল, ক্রোমিয়ামের জারণ মান। ক্রোমিয়ামের জারণ মান অক্সিজেন 2 -14, পটাশিয়াম +1, 2টা +2, 2টায় 12। 2টায় যদি 12 হয়, একটা জারণ মান আছে 6। তুমি যখন বইতে 4টা উল্টাইবা দেখবা ক্রোমিয়াম বিক্রিয়কের শুরুতে +6 আছে, প্রোডাক্টে দেখবা তার জারণ মান আছে +3। এই যে বাবা, ম্যাঙ্গানিজ যেমন বলেছি 7 থেকে অম্লীয় মাধ্যমে 2 হবে, ক্রোমিয়ামও তেমনি 6 থেকে অম্লীয় মাধ্যমে 3 হবে। এই কথাটা নিশ্চিত যখন তুমি জানাবে বাবা, তখনই কিন্তু তুমি প্রোডাক্ট লিখতে পারবা, বিক্রিয়া সম্পন্ন করতে পারবা। আর বিক্রিয়া যদি তুমি ভুল করো তাহলে কিন্তু মোট সংখ্যার তোমার ভেরিয়েশন হবে, তোমার অঙ্ক হবে না। তাই এই জায়গাটুকু তোমাকে সঠিকভাবে জানতে হবে। তাই আজকে আমি স্বল্প সময়ে, এই বিপর্যয়ের সময়ে আমাদের যেহেতু মিনিস্ট্রির একটু অর্ডার, সেই অর্ডার আমরা পালন করতেছি। তা আমাদের প্রিন্সিপাল বলেছে তোমাদের ক্লাসে একটু আমরা করে নেওয়ার ব্যবস্থা করতেছি। তাতে সীমিত সময়ে যতটুকু আমাদের একটু কাজ আগাইলো, এখন যদি বাসায় একটু সময় দাও, আমার বিশ্বাস তোমরা এই জিনিসগুলো আস্তে আস্তে অনেকটা আগে যাবে। তাইলে 2-2টা সমীকরণে লক্ষ্য করে দেখো। তাহলে আজকে আমি যে জায়গাটা বলে তোমাদের শেষ করতে চাই সেটা হইলো এটা, বইয়ের চার্টের সবগুলো জারকের তোমার মান মুখস্থ করার দরকার নাই। তুমি অ্যাসিড দুটোকে খুব ভালো করে পড়ো। একটা ম্যাঙ্গানিজ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আসছে, তো তার ম্যাঙ্গানিজ 7+ আয়ন, অম্লীয় মাধ্যমে, প্রোডাক্টে তার জারণ মান 2+ হবে। ক্রোমিয়াম রিয়েক্টেন্টে 6+ ছিল, বিক্রিয়া অংশগ্রহণের পরে প্রোডাক্টে সে 3+ হয়েছে। আমি 2টা বিক্রিয়া লেখা এটা দেখাইছি। তাইলে এই 2টা জারক আর হ্যালোজেন বললাম। আর বিজারকের ঘরে একটু সংখ্যাটা বেশি, 7টা। এই যৌগ 7টার তুমি যদি একটু প্রাথমিক অবস্থায় বর্জিত বিজারক ইলেকট্রন দাতা সেটা ত্যাগ করবে আর এরা গ্রহণ করবে, এইভাবে এই কয়টা চার্টের মান যদি করো, তখন তুমি বিক্রিয়া পারবা। তখন দেখবা তোমার মোটামুটি অঙ্কটা করতে তোমার সমস্যাগুলো হবে না। আজকে কিন্তু আমি বিক্রিয়াগুলো তোমাদের ব্যালেন্স করিনি, এখন শুনে আসেনি। আজকের ক্লাসে তোমাদের আমরা আর নতুন জায়গায় আমি যাচ্ছি না। বিক্রিয়াগুলোর উপরে হালকা পাতলা একটু কথা যেটা বললাম এটা দেখবা। বইয়ের চার্টে সুন্দর করে জারণ মান আমি যে কয়টা শুধু বলে দিছি, এই কয়টার জারণ মান একটু করবা, তাইলেই দেখবা মোটামুটি আগামী ক্লাসে আমি যখন স্পেসিফিক্যালি সুযোগ যদি হয় আর একটা ক্লাস তোমাদের নেওয়ার, সেখানে অঙ্কটঙ্কে যাওয়ার জন্য মূল সংখ্যার পার্থক্য ব্যালেন্স করে লিখা টাকা এগুলোর উপর জ্ঞান দিলে তোমাদের দেখবা আরেকটু উপকার হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় যত্ন নিবে। এই এতটুকু বলি আজকে।